আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল। আবার আমন্ত্রণ আমার এই সাধারণ আলোচনায়। আজকে আমি আমার নিজের একটি বিষয় আমি শেয়ার করব। এটি সমগ্র বাংলাদেশি যারা বাংলা ভাষাভাষী বলতে বাংলাদেশের যারা জনগণ এবং বিশেষ করে যারা 18+ যারা এনআইডি কার্ড প্রাপ্ত তাদের উদ্দেশ্য করে আমার এই বক্তব্য থাকবে। তো বক্তব্যের শুরুতে আমি আবারও প্রত্যেক ধর্মীয় কিংবা বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন ধারাবাহিক অবস্থানগত মানুষের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই বক্তব্যের মাধ্যমে কেউ কোনো কষ্ট কিংবা আমাকে ভুল বুঝে থাকেন। আমি নিতান্তই এটি বলবো যে আসলে এটি শুধুমাত্র ভুল হবে। আপনারা বিষয়টি পার্সোনালি না নিয়ে আপনারা বিষয়টি চিন্তিত থেকে বিষয়টি জ্ঞানের মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে যে দেখেন, একটি জেলা কিংবা একটি গ্রামই ধরি সর্বপ্রথম। তো সেই গ্রামে সব ধর্মাবলম্বী মানুষ বসবাস করবে এবং ছোট বড় থেকে শুরু করে বৃদ্ধ যারা আছে প্রত্যেকেই কিন্তু সেখানে অবস্থান করবে। সেখানে তারা তাদের বাসস্থান থাকবে, সেখানে তাদের বাজার ব্যবস্থা থাকবে, সেখানে তাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে ধারাবাহিক কথাগুলো সেগুলো সেখানে থাকবে। কিন্তু তদ্রূপ সেখানে এত কিছুর পরেও একটি জিনিস কিন্তু প্রয়োজন, যে ওই এলাকাতে কতজন সন্তান নতুন জন্মগ্রহণ করলো, ওই গ্রামটিতে কে কে মৃত্যুবরণ করলো, কিংবা কে কে আসলে ভোট দান করার মতো যোগ্যতা অর্জন করলো, মানে 18 বছরে উপনীত হলো, কোথায় কোথায় আসলে মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে হচ্ছে সেই বিষয়ে অবগত হওয়া, কোথায় কোথায় মানুষ আসলে দেশের যে মানে সাধারণ বিষয়গুলো আসলে প্রাপ্য, সেই প্রাপ্যগুলো ঠিকমতো পাচ্ছে না, এই বিষয়গুলো খেয়াল করা। এই যে মানে একজন গার্জিয়ান, তো এই জায়গাটা কিন্তু এখন শূন্য। সেরকমভাবে দেখেন, একটি জেলাতে একজন ডিসি থাকেন। তো ডিসির আন্ডারে দেখেন এমপিরাও কিন্তু থাকেন, যারা মানে নির্বাচিত সংসদ সদস্য হন, যারা কিনা হচ্ছে যে মানে সাধারণ জনগণের পক্ষে কথা বলেন। আর একজন ডিসি যে কিনা হচ্ছে সরকারি অফিসার এবং হচ্ছে যে উনি ওনার যে ধারাবাহিক একটা অবস্থান, উনি একটা জেলার একজন পিতা হিসাবে উনি ওনার দায়িত্বগুলো উনি আসলে মানে পালন করেন। তো এমতো অবস্থায় একজন এসপি একটা জেলার সমস্ত ধরনের যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো আসলে সে নিয়ন্ত্রণের কাছে থাকেন তার অধীনস্থ যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের মাধ্যমে। তো আমি এখন যে কথাটি আসলে বলতে চাই সেটি হচ্ছে যে আমরা জনগণ সবসময় কিন্তু আমাদের স্বাধীনতা বা সাধারণ জীবনযাপনের উপরে বা কিংবা আমাদের যেটি ভালো হবে এই বিষয়টি নিয়ে কথা বলার মতো যে মানুষটা, কিংবা ধরেন আপনার ছেলে যে জন্ম নিবন্ধন করতে গেলে যে এলাকার যে কাউন্সিলর বলেন কিংবা হচ্ছে মেম্বার বলেন কিংবা একজন চেয়ারম্যান বলেন, তার যে সাইন বা সেই যে জানতে পারতেছে একজন অভিভাবক যাকে কিনা বলা হয়, কিংবা একটি সিটিতে একজন মেয়র থাকেন, সেই মেয়রের কথাও যদি আপনি চিন্তা করেন, কিন্তু মেয়র হচ্ছে যে একটা সিটি, পুরো সিটির হচ্ছে সে একজন অভিভাবক। এই প্রত্যেকটি জায়গাগুলো আসলে খালি, তাই না? আচ্ছা, এটি না হয় বাদই দিলাম। আমাদের বাংলাদেশের ধারাবাহিক ব্যাপারগুলো নিয়ে ভালো এবং মন্দ এই বিষয়গুলো নিয়ে পক্ষ বিপক্ষে কথা বলার মতো ছোটোবেলা থেকেই দেখেন আমরা কিন্তু জিনিসটি শিখে এসেছি। বিভিন্ন মানে বিতার্কিক যারা বা বিতর্ক প্রতিযোগিতাদের যে কোনো বিষয়ের একজন পক্ষে থাকে একদম এবং আরেকজন থেকে বিপরীত দলীয়। তো এটির মাধ্যমে আসলে কি মানে উন্মোচিত হয় সেটি হচ্ছে যে মানে কোন প্রসঙ্গটি আমাদের দেশ জাতি আমাদের জনগণের জন্য মানুষের জন্য ভালো সেটি কিন্তু উঠে আসে। আর সেটি উঠে আসার মানে যে প্রতিষ্ঠান কিংবা যে জায়গাটা যেখানে কথা বলার মাধ্যমে আমরা আমাদের দেশের বার্ষিক যে বাজেট আমরা আসলে বাস্তবায়নের জন্য আসলে চেষ্টা করি, আমাদের দেশের মানুষের ভালো মন্দ এসব আলোচনা করি, সেটা হচ্ছে জাতীয় সংসদ। তো আমি জানি আসলে অনেক জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন যারা আসলে হয়তো আমাকে বকাবাজি করতেছেন যে বাচ্চা ছেলে বা ব্যাপারটা কী বলে। আসলে আমি সেটাই বলতেছি যে আমার একান্ত আমার নিজের কথা, যে যেখানে
একটি সংসদ আসলে বন্ধ মানে কি, যেখানে আলাপ আলোচনার, সাধারণ মানুষের আলাপ আলোচনার জায়গাটা বন্ধ, সেখানে একজন মেয়র নেই, যেখানে একজন মেয়র যেন সিটির যে যে অভিভাবক থাকেন, একজন একটা এলাকা একটা গ্রামের যে অভিভাবক থাকেন, কিংবা একজন চেয়ারম্যান তিনি যে অভিভাবক থাকেন, এই যে ধারাবাহিক অভিভাবক বা পরিচালনা পর্ষদ যেখানে আসলে নাই, তার মানে সেই দেশের পরিচালনার ধারাবাহিকতায় আসলে বাধাপ্রাপ্ত হবে, এটাই আমি মনে করি। তো আমি বিশেষ ধন্যবাদ জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে উনি তার সিদ্ধান্তে উনি পরিবর্তিত হয়ে ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য উনি বিশেষভাবে প্রত্যেকটি দলীয় সংগঠন এবং মানুষের নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা উনি করে যাচ্ছেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীকে, র্যাব, বিডিআর, বিজিবি, তারপর হচ্ছে অন্যান্য যত আইনি পরিচালনা পর্ষদ যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আসলে এখন আমাদের দেশটি আইন শৃঙ্খলা পরিচালিত হচ্ছে। এবং আমি সেই সাথে আমি বাংলাদেশের প্রত্যেকটি সংগঠনকে আমি ধন্যবাদ জানাবো, যে এখনও যারা বাংলাদেশটিকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে রাত দিন অজস্র পরিশ্রমের মাধ্যমে অনেক আত্মত্যাগের বিনিময়ে আসলে প্রতিনিয়ত আসলে চেষ্টা করে যাচ্ছেন, সেই সমস্ত বাঙালি তাদেরকে আমি বীর বলেই আসলে আমি মনে করব। কারণ হচ্ছে যে এখন এই ভূমিকাটা আসলে অবশ্য সারা বিশ্বে বহমান, তো সেখানে আসলে একটি সুন্দর সাধারণ স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে যারা নির্বাচনের পক্ষে, কথাটা বোঝার চেষ্টা করেন, যারা নির্বাচনের পক্ষে, তো সেই মানুষগুলোকে আমি সাধুবাদ জানাচ্ছি। আবারও বিনীতভাবে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই কথার ভিতরে কোনো রকম ভুল থাকে। তবে অবশ্যই আমি বলবো যে অভিভাবক ছাড়া কিংবা পরিচালনা পর্ষদের প্রধান বা নির্বাচিত ব্যক্তি ছাড়া আসলে কখনোই সম্ভব নয় একটি সুন্দর সাবলীল বাংলাদেশ গড়া। এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমি সমগ্র বাংলাদেশি যারা 18 বছরে অবতীর্ণ হয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞান আহরণ করেছেন, এবং আমি বলবো 47-এর পরের থেকে, 52-এর পরের থেকে 1971 সালে যখন বাংলাদেশ আমরা পেয়েছি 16 ডিসেম্বর বিজয়ী মাধ্যমে, তো এই পূর্ণাঙ্গ বিষয়গুলি এবং বাংলাদেশের অতীত ইতিহাস, বাংলাদেশের যে ফ্যাসিস্ট ধারাবাহিকতাগুলো আসলে বহমান ছিল, কিংবা উন্নতি অবনতি সমস্ত কিছু পর্যালোচনা করে সেটি নির্ধারণ করবেন যে এই নির্বাচনটা যেন হয় জনগণের পক্ষের নির্বাচন, এবং এই নির্বাচনটা যেন হয় অংশগ্রহণমূলক নির্বাচন, এবং এই নির্বাচনটা যেন হয় আগামী বাংলাদেশ গড়ার ইতিহাসে সাক্ষী থাকার মতো একটি নির্বাচন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।